এই গল্পটি হল জঙ্গলে বসবাসকারী এক ঠগের দুই মেয়ের, যারা জঙ্গল দিয়ে যাতায়াতকারী মুসাফিরদের ছল চাতুরি করে লুট করত এবং তাদের হত্যা করত। কিন্তু একদিন এমন এক মুসাফির এলো, যার ফলে তাদের সবার জীবন বদলে গেল। এক রাগী রাজা তার পুত্রের কোনো দোষের কারণে তাকে দেশ থেকে বের করে দেন। রাজকুমার দুঃখী মনে নিজের জীবনধারণের জন্য 4টি লাল, মাণিক্য এবং কিছু স্বর্ণ সাথে নিলেন এবং ভারাক্রান্ত হৃদয়ে পিতার প্রাসাদ ত্যাগ করলেন। চলতে চলতে তিনি যখন শহর থেকে কিছুটা দূরে পৌঁছালেন, তখন একটি সাধুল আশ্রম দেখতে পেলেন। রাজকুমার সেই সাধুকে দণ্ডবৎ প্রণাম করে একপাশে বসে পড়লেন। যখন সাধু তার বিষণ্ণ মুখ এবং শরীরে মূল্যবান পোশাক দেখলেন, তখন সাধু তাকে জিজ্ঞেস করলেন, বৎস, তুমি কে আর এখানে কিভাবে এলে? রাজকুমার বললেন, মহারাজ, আমি রাজা চন্দ্রগুপ্তের পুত্র মহেন্দ্রগুপ্ত। আমার পিতা আমাকে দেশ থেকে বের করে দিয়েছেন, তাই আমি পরদেশে যাচ্ছি। পথে আপনার আশ্রম দেখতে পেলাম, তাই মনে হলো আপনার দর্শন করে যাই। সাধু মহেন্দ্রগুপ্তের কথা শুনে বললেন, বৎস, তুমি একজন নেক মানুষ এবং পরদেশে যাচ্ছ, তাই আমি তোমাকে 4টি কথা বলছি। তুমি সেই কথাগুলো মেনে চলবে। পরদেশে এই কথাগুলো তোমার অবশ্যই কাজে আসবে। প্রথমটি হল, পরদেশে একজনের চেয়ে দুজন ভালো। দ্বিতীয়টি হল, পরদেশে অন্যের হাতের তৈরি খাবার খেও না। যদি খেতেই হয় তবে আগে কোনো প্রাণীকে খাইয়ে নিও। তৃতীয় কথা হল, পরদেশে অন্যের বিছানো চারপাইতে ঘুমিও না। যদি ঘুমাতেই হয় তবে আগে বিছানাটি ভালো করে ঝেড়ে নিও। চতুর্থ কথা হল, যদি কখনো শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নম্রতা ও জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করো। সাধু বললেন, আমার এই 4টি কথা সব সময় মনে রেখো। সাধুর কথা শুনে তাকে প্রণাম করে রাজকুমার পরদেশের দিকে রওনা হলেন। যখন চলতে চলতে অনেক দিন কেটে গেল, তখন তিনি এক জঙ্গলে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন যে একটি চিল একটি কচ্ছপের বাচ্চাকে নিয়ে উড়ে যাচ্ছে। কাকতালীয়ভাবে বাচ্চাটি সেই চিলের নখ থেকে ফসকে নিচে পড়ে গেল। মহেন্দ্রগুপ্ত কচ্ছপের বাচ্চাটিকে ছটপট করতে দেখে খুব মায়া অনুভব করলেন। তিনি মনে মনে ভাবলেন যে এই বাচ্চাটিকে পালন করা উচিত। এই বাচ্চাটিকে পালন করলে 2টি বিষয় হবে। প্রথমত, এই বাচ্চাটির প্রাণ বেঁচে যাবে এবং দ্বিতীয়ত, সাধুর বলা প্রথম কথাটি পূর্ণ হবে যে সফরে একজনের চেয়ে দুজন ভালো। আর এর সাথে কথা বলতে বলতে দিনগুলো সহজে কাটবে। এই সব ভেবে মহেন্দ্রগুপ্ত বাচ্চাটিকে নিজের সাথে নিয়ে নিলেন। এখন সফরে তার সাথে সেই কচ্ছপের বাচ্চাটিও সঙ্গী হল। কিছুদিনের সফরের পর রাজকুমার একটি সুন্দর স্থান দেখতে পেলেন। সেই স্থানে পৌঁছে তিনি কিছু খাওয়া দাওয়া করলেন এবং তারপর কচ্ছপের বাচ্চাটিকে বললেন, তুমি এখানে বসে থাকো, আমি একটু ঘুমিয়ে নেই। এই বলে মহেন্দ্রগুপ্ত একটি গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। সেই গাছের উপরে একটি সাপ আর একটি কাক থাকত। তাদের দুজনের নিয়ম ছিল যে যখনই কোনো মুসাফির সেই গাছের নিচে বিশ্রাম নিত, সাপ তাকে দংশন করত এবং কাক তার চোখ উপড়ে নিত। সাপ যখন ঘুমন্ত মুসাফিরকে দেখল, তখন সে গাছ থেকে নিচে নেমে রাজকুমারকে দংশন করল। সাপের কামড় দিতেই তৎক্ষণাৎ রাজকুমারের প্রাণপাছি উড়ে গেল। তিনি মারা গেলেন। কিছুক্ষণ পর যখন কচ্ছপের নজর মহেন্দ্রগুপ্তের ওপর পড়ল, তখন সে তাকে মৃত দেখে খুব ঘাবড়ে গেল এবং মহেন্দ্রগুপ্তের ওপর বসে কাঁদতে লাগল। তখনই কাকও গাছ থেকে নিচে নামল এবং যেই সে মহেন্দ্রগুপ্তের চোখ উপড়ে নিতে চাইল, অমনি কচ্ছপটি ছো মেরে কাকের ঘাড় মুখ দিয়ে কামড়ে ধরল। কাক অনেক চেষ্টা করল, কিন্তু কচ্ছপ তাকে ছাড়ল না। তখন কাক সাপকে ডাকল। কাকের ডাক শুনে সাপ চলে এলো। সে খুব জোরে কচ্ছপের পিঠে ছোবড় মারল, কিন্তু কচ্ছপ তার মুখ ভেতরে ঢুকিয়ে নিল। সাপ বারবার কচ্ছপের পিঠে ছোবড় মারতে লাগল, কিন্তু প্রতিবারই কচ্ছপ তার মুখ ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল। যখন সাপের কোনো চেষ্টা কচ্ছপের ওপর কাজে লাগল না, তখন সে কচ্ছপকে অনুরোধ করল যেন সে তার বন্ধুকে ছেড়ে দেয়। এ কথা শুনে কচ্ছপ বলল, না, তুই আমার বন্ধুকে কামড়েছিস, এখন আমিও তোর বন্ধুর জান নেব। তুই যদি আমার বন্ধুকে ছেড়ে দিস বা বাঁচিয়ে দিস, তবে আমি তোর বন্ধুকে ছেড়ে দেব। এই বলে সাপ কামড়ানো জায়গায় মুখ রেখে মহেন্দ্রগুপ্তের শরীর থেকে বিষ টেনে নিল এবং বলল, এখন তো আমার বন্ধুকে ছেড়ে দাও। কচ্ছপ যখন দেখল রাজকুমারের একটু জ্ঞান ফিরছে এবং তার বিষ নেমে যাচ্ছে, তখন সে কাককে ছেড়ে দিল। যখন মহেন্দ্রগুপ্তের পূর্ণ জ্ঞান ফিরল, তখন কচ্ছপ তাকে সাপের কামড়ানোর সব ঘটনা শোনাল।
কচ্ছপের কথা শুনে মহেন্দ্রগুপ্তের মনে সাধুর বলা প্রথম কথাটি ভেসে উঠল। তিনি ভাবলেন, সাধুর একটি কথা তো কাজে লাগল, যে একজনের চেয়ে দুজন ভালো। মনে মনে তিনি সাধুকে ধন্যবাদ জানালেন এবং সামনে এগিয়ে চললেন। চলতে চলতে কিছুদিন পর যখন তারা সমুদ্রের তীরে পৌঁছালেন, তখন কচ্ছপের বাচ্চাটি বলল, বন্ধু, আমার দেশ চলে এসেছে। তুমি যদি অনুমতি দাও তবে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করে আসি। তাদের ছেড়ে আসার অনেক দিন হয়ে গেল, তারা খুব দুঃখী হয়ে থাকবেন। মহেন্দ্রগুপ্ত তাকে যাওয়ার অনুমতি দিলেন এবং নিজে রাতে সমুদ্রের তীরের সেই জঙ্গলে থেকে গেলেন। যে জঙ্গলে রাজকুমার অবস্থান করছিলেন সেখান থেকে কিছুটা দূরেই একটি ঠগের পরিবার থাকত। ঠগের 2টি মেয়ে এবং 4টি ছেলে ছিল। তার বড় মেয়ে জ্যোতিষবিদ্যা জানত। যখনই কোনো পথিক বা যাত্রী সেই জঙ্গল দিয়ে যেত এবং তার কাছে মূল্যবান কিছু থাকত, তখন ঠগের বড় মেয়ে তার বিদ্যা দিয়ে তা জেনে নিত। আজ আবার অনেক দিন পর সে অনেক ধন সম্পদের গন্ধ পেল। সে তার পিতাকে বলল, মনে হচ্ছে এই জঙ্গলে একজন পথিক এসেছে। সেই পথিকের কাছে 4টি লাল মাণিক্য আছে। যদি তোমরা সেই পথিককে এখানে নিয়ে আসতে পারো তবে তার কাছ থেকে লালগুলো বের করে নেওয়ার দায়িত্ব আমার। যদি ওই লালগুলো আমরা পেয়ে যাই তবে আমরা সারা জীবনের জন্য ধনী হয়ে যাব। কিন্তু ওই পথিককে মেরো না, তাকে জীবিত ধরে আনো। ঠগ তার ছেলেদের সাথে নিয়ে তৎক্ষণাৎ তার সন্ধানে বেরিয়ে পড়ল। তারা অল্প কিছু দূর যেতেই দেখল একজন মানুষ একটি গাছের নিচে ঘুমাচ্ছে। তাকে দেখে তারা ভাবল যে এটিই সেই পথিক হতে পারে যার কাছে লাল আছে। তারা তাকে ধরে নিয়ে গেল এবং নিজেদের বড় মেয়ের হাতে তুলে দিয়ে বলল, এর কাছ থেকে লাল বের করা এখন তোর কাজ। ঠগের বড় মেয়ে পূর্ণ আশ্বাসের সাথে বলল, তোমরা চিন্তা করো না, আমি এর কাছ থেকে লাল বের করে নেব। ঠগের ছোট মেয়ে যখন মহেন্দ্রগুপ্তকে দেখল তখন সে মন প্রাণ দিয়ে তার উপর মোহিত হয়ে গেল। প্রথম দর্শনেই সে তার মন সেই যুবক রাজকুমারকে দিয়ে দিল। ভাইদের ভয়ে কিছু বলতে না পারলেও মনে মনে তাকে বাঁচানোর উপায় খুঁজতে লাগল। কিছুক্ষণ পর ঠগের বড় মেয়ে খাবার তৈরি করল এবং তাতে বিষ মিশিয়ে দিল। সেই খাবারই সে মহেন্দ্রগুপ্তকে পরিবেশন করল। যখন থালা মহেন্দ্রগুপ্তের সামনে এলো তখন তিনি খাওয়ার জন্য লুকমা ছেড়ে যেই মুখে দিতে যাবেন অমনি সাধুর বলা দ্বিতীয় কথাটি তার মনে পড়ে গেল। তিনি থালা থেকে সামান্য খাবার তুলে একটি কুকুরের সামনে ফেলে দিলেন। খাবারটি কুকুরটি খাওয়া মাত্রই নাড়া গেল। এটি দেখে মহেন্দ্রগুপ্ত আর খাবার খেলেন না। তিনি মনে মনে ভাবলেন যে সাধুর দ্বিতীয় কথাটিও কাজে লাগল। নিজের এই চাল ব্যর্থ হতে দেখে ঠগের বড় মেয়ের খুব রাগ হল, কিন্তু সে তার রাগকে ভেতরেই চেপে রাখল। সে মহেন্দ্রগুপ্তের শোয়ার জন্য পালঙ্ক প্রস্তুত করালো এবং তাকে বলল, যাও পথিক, ওপরের ঘরে তোমার জন্য পালঙ্ক প্রস্তুত করে রাখা হয়েছে, এখন তুমি বিশ্রাম নাও। অনেক দিনের সফরের কারণে ক্লান্ত রাজকুমার যখন ওপরে এলেন তখন তিনি পালঙ্কের ওপর সুন্দর পরিষ্কার চাদর বিছানো দেখতে পেলেন। ভাবলেন, যা হওয়ার হয়েছে, অনেক দিন পর শান্তিতে ঘুমানো যাবে। তিনি যেই পালঙ্কে বসতে যাবেন অমনি সাধুর তৃতীয় কথাটি মনে পড়ল, যে পরদেশে সবসময় বিছানা ঝেলে ঘুমিও। যেই তিনি বিছানা ঝাড়লেন অমনি তার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সেই বিছানাটি কাঁচা সুতো দিয়ে তৈরি করা হয়েছিল, যার নিচে ছিল আগুনের কুণ্ড। মহেন্দ্রগুপ্ত দেখলেন কুণ্ডের ভেতর বড় বড় আগুনের অঙ্গার জ্বলছে। ভাবলেন, সাধুর তৃতীয় কথাটিও কাজে লাগল। তিনি আবারও মনে মনে সাধুকে ধন্যবাদ জানালেন এবং পাশে পড়ে থাকা একটি ভাঙা চারপাইতে শুয়ে পড়লেন। কিছুক্ষণ আগে যে রাজকুমার শান্তিতে ঘুমানোর কথা ভাবছিলেন, এখন ঘুম তার চোখে নেই। এখন তো তার নিজের প্রাণ বাঁচানোই দায়। ভাবতে লাগলেন, আজকের রাতটা বেঁচে থাকা খুব কঠিন। তখনই ঠগের ছোট মেয়ে সুযোগ বুঝে এলো এবং বলতে লাগল, হে প্রিয়, আমি তোমার ওপর প্রাণ বিসর্জন দিতে রাজি, কিন্তু আজকের রাতটি আমার নিয়ন্ত্রণে নেই। আজ আমার বড় বোনের পালা। যেভাবেই হোক শুধু আজকের রাতটি আমার বোনের হাত থেকে নিজের প্রাণ বাঁচাও। কাল আমার পালা। হে স্বামী, আমি তোমার দাসী, আমি তোমাকে নিশ্চিত বাঁচিয়ে নেব। এটুকু বলে ঠগের ছোট মেয়ে চলে গেল। যখন সবাই খাওয়া দাওয়া শেষ করল তখন ঠগের বড় মেয়ে ওপরের ঘরে গেল। ভাবল এতক্ষণে হয়তো পথিক পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু যেই সে ঘরের ভেতরে এলো এবং দেখল যে পথিক একদম অক্ষত অবস্থায় ভাঙা চারপাইতে শুয়ে আছে, তখন তার রাগের কোনো সীমা রইল না। তৎক্ষণাৎ সে ছোড়া বের করল এবং রাগের সাথে বলল, হে পথিক, হয় তোর 4টি লাল এখনই আমাকে দিয়ে দে, নয়তো আমি তোকে মেরে ফেলব। সেই সময় মহেন্দ্রগুপ্তের সাধুর চতুর্থ কথাটি মনে পড়ল, যদি কখনো শত্রুর ফাঁদে পড়ে যাও তবে যতটা সম্ভব নম্রতা ও জ্ঞানের কথা শুনিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করো। তিনি ভাবলেন, আজ রাতে বেঁচে থাকা মুশকিল, কিন্তু সাধুর চতুর্থ কথাটি পরীক্ষা করে দেখা উচিত। মহেন্দ্রগুপ্ত এই সব ভেবে মেয়েটিকে বললেন,
আমার কাছে লাল নেই। যদি তুই আমাকে মারিস তবে তুই তেমনই পোস্তাবি যেমন এক বনজারা তার কুকুরকে মেরে পোস্তিয়েছিল। মেয়েটি রেগে বলল, কোন বনজারা আর কোন কুকুর, কি আবোল তাবোল বকছিস তুই? তখন রাজকুমার বললেন, তুই যদি না জানিস তবে শোন মেয়ে, এক বনজারা ছিল যে একটি কুকুর পুষত। যে কুকুরটি খুব বুদ্ধিমান ছিল, যাকে বনজারা তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসত। একসময় এমন এলো যে এক ভয়াবহ মহামারীর কারণে বনজারার পুরো পরিবার মারা যায় এবং বনজারার কোটি টাকার সম্পদও শেষ হয়ে যায়। দুঃখী বনজারা তার কুকুরকে নিয়ে আগ্রার এক মহাজনের কাছে যায় এবং মহাজনের কাছে 10,000 টাকার বিনিময়ে নিজের কুকুরটিকে বন্ধক রাখতে চায়। সেই সময় 10,000 টাকা ছিল অনেক বড় অঙ্ক। প্রথমে মহাজন রাজি হননি, কিন্তু পরে কিছু ভেবে তিনি বনজারাকে 10,000 টাকা দিয়ে দিলেন। কিছুদিন পর এক রাতে মহাজনের বাড়িতে ডাকাত ঢুকল। বনজারার কুকুর সব দেখছিল। ভাবল, যদি ঘেউ ঘেউ করি তবে বাড়ির সবাই জেগে যাবে এবং ডাকাতরা তাদেরও খুন করবে। সে চুপচাপ শুধু তাদের দেখতে থাকল। যখন ডাকাতরা মহাজনের বাড়ি থেকে চুরি করা ধনসম্পদ নিয়ে চলে গেল, তখন কুকুরটি চুপচাপ তাদের পিছু নিল। মহাজনের এত ধনসম্পদ ছিল যে ডাকাতরা সেগুলো বের করে আনলেও বহন করে নিয়ে যেতে পারছিল না। সকালও হয়ে আসছিল। ডাকাতরা চিন্তাভাবনা করে সেই ধনসম্পদ একটি পুকুরের ভেতর লুকিয়ে রাখল। ভাবল, পরে আরামে নিয়ে যাবে। কুকুর ডাকাতদের সব কীর্তি দেখে চুপচাপ বাড়িতে ফিরে এলো। সকাল হলে মহাজনের বাড়িতে হাহাকার পড়ে গেল। জানা গেল যে চোরেরা সব ধন নিয়ে গেছে। মহাজনের কান্নাকাটি দেখে আশেপাশের লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছিল। মহাজন কাঁদতে কাঁদতে বললেন, শুনেছিলাম বনজারার কুকুর খুব বুদ্ধিমান, কিন্তু এই নিমক হারাম তো একবার ঘেউ ঘেউ পর্যন্ত করেনি। তখনই বনজারার কুকুর সেই মহাজনের ধুতি ধরে টানতে লাগল। কুকুরের এই কাণ্ড দেখে পাশে দাঁড়িয়ে থাকা এক বুদ্ধিমান ব্যক্তি মহাজনকে বললেন, মহাজন সাহেব, এই কুকুরটি কিছু বলতে চায়, আমাদের ওর কথা শোনা উচিত। এবং সবাই কুকুরের পিছু পিছু চলতে লাগল। সবাইকে নিয়ে কুকুরটি সেই পুকুরের কাছে পৌঁছে গেল, যেখানে রাতে ডাকাতরা সব ধন লুকিয়েছিল, এবং পুকুরে নেমে মোহর ভর্তি থলে মুখে কামড়ে বাইরে নিয়ে এলো। তৎক্ষণাৎ মহাজনের ভৃত্যরা সেই পুকুরে ঝাঁপ দিল এবং চুরি হওয়া সব ধন উদ্ধার করল। সব দেখে মহাজন চোখে জল নিয়ে কুকুরটিকে বললেন, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কটু কথা বলেছি। মহাজন সেখানেই কাগজ আনালেন এবং বনজারার নামে চিঠি লিখলেন, ভাই বনজারা, তোর 10,000 টাকা শোধ করে দিয়েছে। আমি তোর কুকুরকে তোর কাছে ফেরত পাঠাচ্ছি। যদি তোর আরও 10, 20, 50,000 টাকার দরকার হয় তবে আমার কাছে এসে নিয়ে যাস। এত বুদ্ধিমান একটা কুকুর আমার কাছে রাখার জন্য তোকে অন্তর থেকে ধন্যবাদ। মহাজন চিঠিটি কুকুরের গলায় ঝুলিয়ে দিয়ে অশ্রুসজল চোখে বিদায় দিলেন। কুকুরটি ঘুরতে ঘুরতে 4-5 দিন পর যখন বনজারার কাছে পৌঁছাল, তখন কুকুরটিকে আসতে দেখে বনজারার রাগে গা জ্বলে উঠল। সে বলল, আমি তোকে মহাজনের কাছে বন্ধক রেখে এসেছিলাম, আর তুই সেখান থেকে পালিয়ে এলি। তুই আমার ইজ্জত শেষ করে দিলি। রাগে অন্ধ হয়ে তৎক্ষণাৎ পিস্তল বের করে কুকুরটিকে গুলি করে দিল এবং মাথা ধরে সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ পর যখন তার নজর কুকুরের গলায় ঝোলানো চিরকুটের ওপর পড়ল, তখন বনজারা সেটি বের করে পড়ল। চিরকুটটি পড়ার পর বনজারা হাহাকার করে উঠল। সে বুক ফাটা চিৎকারে রক্তের অশ্রু ঝরিয়ে কাঁদতে লাগল। কিন্তু এখন আর কি করার ছিল? বনজারার কাহিনী শুনিয়ে মহেন্দ্রগুপ্ত ঠগের মেয়েকে বললেন, আরও একটি কাহিনী শোন মেয়ে। এক রাজার কাছে একটি খুব বুদ্ধিমান পোষা তোতা পাখি ছিল। সে খুব চতুর ছিল। একদিন রাজা তোতাটিকে সাথে নিয়ে গঙ্গা স্নানে গেলেন এবং তাকে ঘাটে বসিয়ে নিজে স্নান করতে লাগলেন। তখনই তোতাটির নজরে একটি অমর ফল পড়ল, যা কাছেই নদীতে ভেসে যাচ্ছিল। সে নদী থেকে সেটি বের করে আনল এবং রাজা ফিরে এলে তাকে সেই অমর ফলটি দিয়ে বলল, মহারাজ, এটি অমর ফল, এটি খেয়ে নিন। রাজা বললেন, আমি একা অমর ফল খেয়ে কি করব? আমার বাগানে লাগিয়ে দেব। যখন এতে ফল ধরবে তখন সবাইকে খাইয়ে অমর করে দেব। গঙ্গা স্নান থেকে ফিরে রাজা সেই ফলটি মালির কাছে দিয়ে বললেন, এই ফলটি বাগানে লাগিয়ে দাও। কিছুদিন পর গাছে ফল ধরল। একদিন একটি ফল পেকে গাছ থেকে নিচে পড়ল এবং একটি সাপ সেটি শুকে নিল। ফলে সেটি বিষাক্ত হয়ে গেল। না জেনে মালি সেই অমর ফলটি নিয়ে রাজার কাছে এলো। রাজা ফলটি দেখে খুব খুশি হলেন এবং কিছু ভেবে ফলটি প্রথমে একটি কুকুরকে খেতে দিলেন, কারণ রাজা ছিলেন অত্যন্ত নীতিবান ও বিচার বুদ্ধি সম্পন্ন। তিনি জানতেন না বুঝে কোনো কিছু খাওয়া ঠিক নয়।
রাজা যেই ফলটি কুকুরকে খাওয়ালেন অমনি কুকুরটি মারা গেল। এটি দেখে রাজা রাগান্বিত হয়ে তোতাকে বললেন, বেঈমান তোতা, তুই আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিলি। এই বলে রাজা রাগের মাথায় তোতাটিকে মেরে ফেললেন এবং মালিকে বললেন, এই গাছের চারপাশে বেড়া দিয়ে দাও, যাতে কেউ এর ফল খেতে না পারে। একদিন সেই শহরে শাশুড়ি ও বউয়ের মধ্যে ভীষণ ঝগড়া হল। বুড়ি বাড়ি থেকে বেরিয়ে বলতে লাগলেন, আজ আমি রাজার বাগানে গিয়ে বিষাক্ত ফল খেয়ে মরে যাব। এই বলে তিনি বাগানে এলেন এবং যেই তিনি ফলটি পেড়ে খেলেন অমনি তিনি 16 বছরের এক যুবতী হয়ে গেলেন। যখন রাজা এই সংবাদ পেলেন তখন তার পুরো বিষয়টি বুঝতে দেরি হল না। রাজার খুব আফসোস হল। তিনি বলতে লাগলেন, আসলে এটি অমর ফলই ছিল, আমি বৃথাই এত বুদ্ধিমান তোতাটিকে মেরে ফেললাম। এই পর্যন্ত গল্প বলতে বলতে সকাল হয়ে গেল। তখন ঠগের বড় মেয়ে মহেন্দ্রগুপ্তকে বলল, আজ তো তুই আমাকে কথায় ভুলিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিলি, কিন্তু আজ রাতে আমার ছোট বোনের পালা, সে তোকে কিছুতেই জীবিত ছাড়বে না। যখন ঠগের ছোট মেয়ে জানতে পারল যে মহেন্দ্রগুপ্ত জীবিত এবং একদম ঠিক আছে, তখন তার খুশির ঠিকানা রইল না। নিজের বোনকে দেখানোর জন্য সে লোক দেখানো সুরে বলল, তুমি নিশ্চিন্ত থাকো বোন, আমি আজ এর কাছ থেকে লাল না নিয়ে ছাড়ব না। দিন কাটল এবং রাত হল। তখন ঠগের ছোট মেয়ে মহেন্দ্রগুপ্তের কাছে গেল এবং বলল, ঈশ্বরের শুক্রিয়া যে তুমি বুদ্ধি বলে নিজের জান বাঁচিয়েছ। মহেন্দ্রগুপ্ত বললেন, তোমরা সবাই এমন কেন করো? তখন ঠগের ছোট মেয়ে বলল, আমাদের এটাই প্রথা যে আমার ভাই ও বাবা মুসাফিরদের ধরে নিয়ে আসে, আর আমরা বোনেরা চালাকি করে তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে তাদের মেরে ফেলি। তারপর সে বলল, কিন্তু তুমি চিন্তা করো না, এখন আমার পালা, আর আমি তো মন প্রাণ দিয়ে তোমার দাসী, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এটি শুনে মহেন্দ্রগুপ্ত বললেন, প্রিয়তমা, তোমাকেও আমার দেখামাত্রই পছন্দ হয়ে গিয়েছিল। মন চায় প্রতিটা মুহূর্ত তোমার কাছেই থাকি। তুমি তোমার বড় বোনের মতো নও, তুমি একজন নেক দিল নারী, তোমার কাছে আমার কিছুই লুকানো নেই। তার কথা শুনে ঠগের মেয়ে বলল, তুমি বলছো তোমার কাছে কিছুই লুকানো নেই, তাহলে সেই লালগুলো কোথায়? মহেন্দ্রগুপ্ত বললেন, সেই 4টি লাল আমার উরুর ভেতরে আছে, তুমি যদি বের করতে চাও তবে বের করে নাও। রাজকুমারের কথা শুনে ঠগের ছোট মেয়ে বলল, প্রিয়, ওই লাল তোমার কাছেই থাকুক, আমি তো তোমার দাসী, তোমার দর্শনের পিয়াসী, তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না। এটি শুনে মহেন্দ্রগুপ্ত বললেন, তুমি যা বলেছ তা সব ঠিক আছে, কিন্তু এই প্রেম প্রীতির কথা সব বিফল হয়ে যাবে যখন আমাদের শরীরে প্রাণ থাকবে না। কারণ যখন তোমার বাবা ও ভাইরা এটি জানতে পারবে তখন আমাদের দুজনের কারোরই রক্ষা নেই। তখন ঠগের মেয়ে বলল, তুমি চিন্তা করো না, আমার কাছে এর উপায় আছে। আজ রাতে সবার ঘুমের পর আমরা এখান থেকে পালিয়ে যাব এবং কোথাও অনেক দূরে থাকব, যেখানে আমার ভাই ও বাবা কোনোদিন পৌঁছাতে পারবে না। মহেন্দ্রগুপ্ত বললেন, কিন্তু এই সব হবে কিভাবে? মেয়েটি বলল, এখান থেকে বের হবার একটাই উপায় আছে। আমার বাবার কাছে 2টি উটনি আছে, একটি দিনে 60 ক্রোশ চলে এবং অন্যটি দিনে 100 ক্রোশ চলে। তুমি তাদের মধ্যে বড়টিকে খুলে নিয়ে এসো, ততক্ষণ আমি আমাদের জন্য কিছু ধন সম্পদ বেঁধে রাখব। যখন মধ্যরাত হল তখন মহেন্দ্রগুপ্ত উটনি খুলতে গেলেন। মহেন্দ্রগুপ্ত উটনি নিয়ে তো এলেন, কিন্তু তাড়াহুড়োর কারণে তিনি বড়টির বদলে ছোটটিকে নিয়ে এলেন। ঠগের মেয়ে অনেক ধন সম্পদ নিয়ে উটনির ওপর বসে পড়ল এবং দুজন রওনা হলেন। উটনি যখন চলতে চলতে 60 ক্রোশ পূর্ণ করল তখন জঙ্গলের মাঝে গিয়ে থেমে গেল। জঙ্গলের মাঝখানে উটনি থেমে যেতে দেখে মহেন্দ্রগুপ্ত এবং ঠগের মেয়ের আত্মা শুকিয়ে গেল। ঠগের মেয়ে বলল, অনর্থ হয়ে গেল, তুমি রাতের অন্ধকারে বড় উটনির বদলে ছোটটিকে নিয়ে এসেছ। আমার বাবা ও ভাইরা আসতেই হবে, তারা আমাদের ছাড়বে না। এদিকে যখন সকাল হল তখন ঠগ দেখল যে তার মেয়ে এবং মুসাফির দুজনই গায়েব। সে ভাবল যে নিঃসন্দেহে ওই বদমাসটি আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আস্তাবলে গিয়ে দেখল যে ছোট উটনিটি নেই আর বড়টি সেখানেই আছে। ভাবল বেশি দূর যেতে পারেনি। সে বড় উটনির ওপর সামার হয়ে খুব দ্রুত ছুটিয়ে দিল। কিছুক্ষণ পর জঙ্গলের সেই স্থানে পৌঁছে গেল যেখানে মহেন্দ্রগুপ্ত আর তার মেয়ে অবস্থান করছিল। মহেন্দ্রগুপ্ত যখন তাকে আসতে দেখলেন তখন খুব ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, দেখো, তোমার বাবা আসছে, এখন প্রাণ বাঁচবে কিভাবে? মেয়েটি বলল, ঘাবড়াও না, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। যাও গিয়ে ওই গাছে উঠে পড়ো। যখন আমার বাবা তোমাকে ধরার জন্য আসবে এবং গাছে উঠবে তখন আমি চুপিসারে বড় উটনিতে চড়ে সেটিকে তোমার বালের নিচে গাছের কাছে নিয়ে এলো। মহেন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ লাফ দিয়ে তার ওপর বসে পড়লেন।
মহেন্দ্রগুপ্ত বসা মাত্রই ঠগের মেয়ে উটনি ছুটিয়ে দিল। ঠগ শুধু হাত বাড়িয়ে চেয়েই থাকল। ঠগের মেয়ে এবং মহেন্দ্রগুপ্ত কয়েকদিনের পথ পাড়ি দিয়ে এক শহরে পৌঁছালেন এবং সেখানেই বসবাস শুরু করলেন। সেখানে মহেন্দ্রগুপ্ত ঠগের মেয়ের সাথে শান্তিতে দিন কাটাতে লাগলেন এবং যখন তার নির্বাসনের মেয়াদ শেষ হল তখন তিনি তাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন এবং তাকে বিয়ে করে হাসিখুশি জীবন অতিবাহিত করতে লাগলেন। উপসংহার: মহেন্দ্রগুপ্ত এবং ঠগের মেয়ের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রেম ও বিশ্বাসের বন্ধন সবচেয়ে মজবুত হয়। যখন বুদ্ধিমত্তা, ধৈর্য এবং নিঃস্বার্থ প্রেম মিলিত হয় তখন অসম্ভবকেও সম্ভব করা যায়। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত, সংযম এবং পারস্পরিক বিশ্বাস আমাদের প্রতিটি সংকট থেকে মুক্তি দিতে পারে।